বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার পায়ে বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং আমার ডানের রয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস রাশেদা বেগম হীরা, আপনি এর আগেও দুবার জাতীয় সংসদে ছিলেন, এই নিয়ে আপনার তৃতীয়বার, এবং আমি যতদূর জানি যে আপনার এমফিল গবেষণা এবং আপনি পিএইচডি গবেষণাও শুরু করেছিলেন। বিষয়বস্তুটা মোটামুটিভাবে নারীর পার্লামেন্টে, রাজনীতিতে, উন্নয়ন প্রক্রিয়া অংশগ্রহণের বিষয় নিয়ে, এবং বাংলাদেশের জনসংখ্যার এখন 51% হচ্ছে নারী, 49% পুরুষ। আমাদের নারীদের ভোটার হিসেবেও তারা 49%। এবং আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনার সেই গবেষণা এবং আপনার উৎসাহ আগ্রহের জায়গা থেকে যে বাংলাদেশে কি আসলে রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে, বা আমাদের রাজনৈতিক দলগুলো আসলে এই বিষয়ে বা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা যুক্ত তারা কি আদৌ খুব একটা উৎসাহী কিনা? আপনার অভিজ্ঞতা, রাজনৈতিক এবং সংসদের ভেতরকার অভিজ্ঞতা মিলিয়ে কি মনে হয় আপনার কাছে? চ্যানেল আই যারা দেখছেন এবং চ্যানেল আইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। যারা দেখছে সবাইকে স্বাগতম, আমার সালাম। আমি জিল্লুর ভাই নারীদের পক্ষের একজন মানুষ। আমি শুধু বেশিরভাগই দেখেছি নারীরা যতক্ষণ না রাজনীতিতে আসবে, যতক্ষণ না তারা আইন প্রণয়ন বা সরকারের সাথে থেকে নিজেদের অবস্থান পরিবর্তন করার জন্য নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে, ততক্ষণ কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না। আমরা যাদের কাছে আশা করি, নির্যাতনের বিরুদ্ধে বিচার আশা করি, তাদেরই পক্ষের লোক কেউ না কেউ আমাদের নির্যাতন করে। নির্যাতনটা মেয়েদের এমনভাবে টার্গেট করে করা হয়, যেমন ধরেন আনন্দেরও বিষয়বস্তু নারী, আবার অত্যাচারেরও টার্গেট নারী। নারীদের ছাড়া কিছুই চলে না, কিন্তু অত্যাচারটা এমন হয় যে সেই অত্যাচারের ভার বহন করতে গিয়ে জাতি নষ্ট হচ্ছে, আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, আমাদের সভ্যতা ধ্বংস হচ্ছে। আমি সেজন্য বলবো যে সংসদে বা রাজনীতিতে মেয়েদের আসতে হবে। তো এখন যেটা বলেন যে আপনি যেটা প্রশ্ন করলেন যে কি মানুষ ওইভাবে কি গ্রহণ করতে পারছে সমাজ আমাদেরকে, আমরা সমাজ এবং রাজনৈতিক নেতৃত্ব এটা সমাজ গ্রহণ করতে পারছে, খুব ভালো করে পারছে। আমি যেটা দেখেছি, আমি ইউনিভার্সিটি থেকে রাজনীতি শুরু করেছি। শামসুন্নাহারের হলের চিটাগং ইউনিভার্সিটির আমি শামসুন্নাহার হলের প্রেসিডেন্ট ছিলাম। আমি সেখানে ভিপি পদে ইলেকশন করেছি, জুএস পদে ইলেকশন করেছি। ওখান থেকে বেরিয়ে এসে আবার রাজনীতি মহিলা দলে শুরু করেছি। মহিলা দল থেকে আমি একটা ডিস্ট্রিক্টের সভানেত্রী ছিলাম, সেই ডিস্ট্রিক্টে কাজ করেছি। আমি দেখেছি আমাদের প্রতিদ্বন্দ্বী যে বিরোধী দল শুধু তা না, আমার নিজের দল, প্রত্যেকটা জায়গায় মেয়েদের একটা মোকাবেলা করতে হচ্ছে। প্রতিযোগী একটা মেয়ে যখন খুবই ক্যাপাবল হয়ে ওঠে, তখন নিজের দলই নিজের জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। সেখানে মেয়েদের এটা সামাল দিতে হয় 3-4 রকমভাবে। একটা হলো ঘরের সবটা, আমরা জেন্ডারের পড়ে আছি যে ঘরের সব কিছু আমাদের দেখাশোনা করতে হবে, ওটা থেকে আমরা রেহাই পাচ্ছি না। আমাদের ঘরে যে সহযোগিতা করবে ওরকম মন মানসিকতার পার্টনার পাওয়া সব মেয়েদের জন্য সৌভাগ্যের হয় না। তারপরে আমরা যখন এরপরও আমরা যে কমিউনিটি ডেভেলপমেন্টে না আসা পর্যন্ত তো আমাদের কাছে জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা গড়ে ওঠে না। তো যদি জনগণ আমাদের না চায়, তাহলে তো আমরা আবার রাজনীতিতে আসতে পারবো না। তখন আমরা যখন কমিউনিটি ডেভেলপমেন্ট কাজ শুরু করি, তখনই আমরা জেলাসিতে পড়তে শুরু করি। তখনই দেখা যায় যে এই মেয়েটা আগে যাচ্ছে, এই মেয়েটা, এই আপনার সব বাড়ি চাঁদপুর, আপনি শ্বশুরবাড়িতে কী করেন? শ্বশুরবাড়িতে কাজ করলে বলে আপনি বাপের বাড়িতে যান, আপনি ওখানে যান। বাপের বাড়ি গেলে আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি ওখানে আসেন। যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করে একদম খুব শিক্ষিত ক্যাপাবল মেয়েগুলোও কিন্তু অনেক কৌশলে টিকে থাকে রাজনীতিতে। তাদের জন্য একদম খুব না, কুসুমাস্তীর্ণ না কোনো পথটাই। তা আমি বলবো তারপরও মেয়েরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমরা যখন গণতন্ত্র থাকে না, তখন ওই তৈলাক্ত বাসের মতো আমরা একটু উপরে উঠলাম, তারপরে দেখা গেল একদম নিচে পড়ে গেলাম। তো এই জন্য যখনই গণতন্ত্র থাকে দেশে, তখন কিন্তু মেয়েরা একটু 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 করে খুব দ্রুতই আগাতে থাকে। আপনি যতগুলি নির্বাচন দেখবেন, সেই আগে থেকে কি সুন্দর মেয়েদের সরাসরি ইলেকশনে মেয়েদের পার্টিসিপেশন বেড়ে যাচ্ছে, আবার ডিটোরিয়েট করেছে। তো এরকম সেজন্য গণতান্ত্রিক একটা পরিবেশে কিন্তু
মেয়েদের এই যে আপনি যে বললেন 49 মোর দেন হাফ আমরা যেখানে আছি সেই অধিকারগুলি আমরা আস্তে আস্তে ফিরে পাবো। আর যখন ভোটার হিসাবে আমরা মূল্যায়িত হতে শুরু করেছি, এখন সবাই বুঝে মোর দেন হাফের ভোট তো আমাদের লাগবে, তখন নারীদের জন্য কিছু করার ব্যবস্থাও যে সব পার্টি করবে। আর একজন আমাদের দলটা বিএনপি একটা বৃহত্তর দল, সেই দল যখন কোনো কিছুর পাইনিয়র হয় মানে সূচনা করে, তখন অন্য দলগুলি করতে বাধ্য হয়ে যাবে। তো সেই জন্য আমরা খুব আশাবাদী। আর আমরা খুব আশাবাদী আমাদের দলে যে এখন যিনি প্রধান, উনি অসম্ভব নারী বান্ধব মনে হয়েছে আমাদের কাছে। আমরা খুব আশাবাদী, কিন্তু সবগুলি কৌশলগতভাবে উনি ওইভাবে আনতে পারছেন না। কিন্তু আল্লাহ ওনাকে সুযোগ দিলে মেয়েরা কিন্তু অনেক ভালো করবে রাজনীতিতে। মিস্টার শামীম হায়দার, আমরা তো আমাদের মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণের কথা জানি, আমাদের অর্থনীতির উন্নয়ন প্রক্রিয়া, এই যে এখন তৈরি পোশাক খাতে নারীদের যে পরিমাণ অংশগ্রহণ, ইভেন আমাদের রাজনীতিতে না হলেও আমরা যদি বলি আমাদের যে বিশেষ করে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে মেয়েদের যে পার্টিসিপেশন অভূতপূর্ব বলা যেতে পারে। প্রাইভেট ইউনিভার্সিটি এবং মেয়েদের অংশগ্রহণই আসলে সাকসেসটা এনে দিয়েছে। আনফর্চুনেটলি আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরে নারীদের সব কিছু থেকে আবার দূরে সরিয়ে দেবার, এমনকি ওই অভ্যুত্থানের যে ছাত্রনেতারা দাবি করেন তারা সামনে ছিলেন বা তাদের হাতে ছিলেনও দৃশ্যমান কিছুটা, তারাও তাদের সংগঠনের শেষ পর্যন্ত মেয়েদেরকে ধরে রাখতে পারেননি আমরা দেখলাম। এবং আপনার স্মরণ থাকবার কথা যে একসময় সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে কিংবা দলের নেতৃত্বে 30% থাকবে, সেটাও কিন্তু মানা হয়নি। এমনকি এবার আরপিওতে বলা হলো যে 2026-এর নির্বাচনের আগে যে 5% মনোনয়ন দিতে হবে। সবচেয়ে বড় দল এখন যারা ক্ষমতায় বিএনপি, পুরোপুরি 5% মনোনয়ন দিতে পারেনি। জামায়াত ইসলামী একজনকে মনোনয়ন দেয়নি এবং অন্যদের কথাও বলা যেতে পারে, উল্লেখ করবার মতো না। সো এই চিত্রকটা মানে আপনি দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি যারা, তাদেরকে বাদ রেখে আসলে কি দেশের রাজনীতি অর্থনীতি উন্নয়ন নিশ্চিত করা যাবে বা সাস্টেনেবল করা যাবে? তৃতীয় মাত্রার 24 বছর এবং আপনার আমন্ত্রণ, সম্মানিত সহ আলোচক, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোপুরি বিষয়টা নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপরে। আপনি দেশের কল্যাণ করবেন, রাজনীতিকে এগিয়ে নেবেন, শিক্ষাকে এগিয়ে নেবেন, সামাজিক অস্থিরতা দূর করবেন, আপনি ধাপে ধাপে পর্যায়ক্রমে দেশের উন্নয়ন হবে, সব কিছু পরিকল্পনা হচ্ছে, সব কিছু বলা হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে যারা মোট জনশক্তির 49%, তাদেরকে আপনি মূল ধারায় না রেখে কখনো রাখবেন না। সরকার পরিবর্তন হবে, আপনার কর্মসূচি পরিবর্তন হয়ে যাবে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে, কর্মপরিকল্পনা পরিবর্তন হয়ে যাবে। একে তো যারা 49% তাদেরকে আপনি একটা টানা হাঁচড়ার মধ্যে রাখলেন, আবার সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, নীতির পরিবর্তন হয়েছে, সেখানে দেখা গেল যে যেটা যতটুকু হয়েছিল সেটা হাফ ডান, সেটা আবার বাতিল হয়ে গেল, আবার নতুন করে শুরু করো, আবার তাকে আটকাও, আবার তাকে ওইখানে অতটুকু ছাড় দাও। এভাবে কি একটা দেশ আগাতে পারে? বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 55 বছর, এখনও যদি নারীর অংশগ্রহণ নিয়ে, নারীর অধিকার নিয়ে আমাদেরকে কথা বলতে হয়, তাহলে আমরা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নয়ন হবে কবে? সত্যিকার অর্থে বাংলাদেশ একটা জাতি হিসাবে, একটা দেশ হিসাবে, একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে কখন দাঁড়াবে? শুধু অর্থনৈতিকভাবে উন্নয়ন হলো আমাদের, এইটাই কি বাংলাদেশ এগিয়ে গেল সূচকে? তা তো না। পশ্চিমা বিশ্বের যে একটা দেশ যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যখন অন্তর্ভুক্ত হয়, তাতে যে ক্রাইটেরিয়াগুলো, যে উপাদানগুলো তাকে পৌঁছাতে হয়, ওই স্ট্যান্ডার্ডে যেতে হয়, তারপরে সে পশ্চিমা দেশের অন্তর্ভুক্ত হয়, যেমন আমাদের এশিয়ার জাপান। আপনি দেখেন যে এটা অত্যন্ত হাস্যকর, 49% জনগোষ্ঠীকে বাইরে রাখতে হবে, টানা হাঁচড়া করতে হবে। 51%। আপনারা পুরুষরা কম, মানে আপনি সমস্যা নাই, সবাই দিন শেষে আমরা বাংলাদেশের নাগরিক, কাজেই নারীকে বাংলাদেশের নাগরিক হিসাবে দেখতে হবে। তারপরও আমাদের যে ধর্মীয়
না, কিন্তু এটা তো ধরেন আবার এরকম না যে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে সরকার করুক বা না করুক, আমরা সব জায়গায় পরিবারে, সমাজে, প্রতিটা রাজনৈতিক দলে এই কাজটা হচ্ছে কিনা, প্রতিটা অফিসে এটা হচ্ছে কিনা, সেটা একটা বিবেচ্য বিষয়। এই যে দৃষ্টিভঙ্গি এবং মনস্তত্ত্ব ধরেন কেউ করলো না, আমি ব্যক্তিগতভাবে সেটা করছি কিনা সেটা। আমি এই সুযোগে একটা জিনিস বলে রাখি, যেদিন থেকে এই আরপিও জারি হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের শীর্ষ থেকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত 33% নারীর নেতৃত্বের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে, জাকের পার্টি সেটা করেছে। আপনারা আমাদের সবকিছু দেখলে টের পাবেন, নির্বাচন কমিশনে দেয়া আছে। কাগজে না বাস্তবে? বাস্তবে, আচ্ছা। বাস্তবে আমি মনে করি আপনি জানেন জাকের পার্টি সম্পর্কে। তো কথাটা হচ্ছে যে তাহলে আমরা কিসের উন্নয়ন চাই? আমাদের রাজনীতিটা তাহলে কোথায়? ধরি মাছ না ছুঁই পানি, আমি কিছুটা করলাম না, জনগণের ভোট আদায়ের জন্য কিছু বক্তব্য দিলাম, তারপরে আবার সরে গেলাম, এটা তো এরকম না। আপনাকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিশ্ব এখান এআই দিয়ে সব কিছু হচ্ছে, আর সেইখানে যদি আমাদের এরকম হয় যে আমাদের 51% যারা, তাদেরকে দূরে সরিয়ে রেখে আমাদের রাজনীতি উন্নয়নশীল রাজনীতি হয়ে যাবে, আমাদের রাজনীতি অর্থবহ রাজনীতি হয়ে যাবে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে, আমরা বোকার স্বর্গে বাস করছি। যারা রাজনীতিতে আছেন, যারা একেবারে আমি বলবো ক্ষমতার খুব কাছাকাছি আছেন, যারা ক্ষমতায় আছেন, তারা বুঝতে পারেন না এই ধরনের এই ধরনের চিন্তা চেতনা কোনো আমি কি বলবো, এটা বোকামি হবে। আপনি দেখেন এই আলোচনার আগে একটা বিষয় আপনি দেখেন, দেশে এখন যে ভয়াবহ পরিস্থিতি, এটা মহামারীর রূপ নিয়েছে। কি? নারী এবং নারী শিশুর নিরাপত্তাহীনতা। তার নিরাপত্তাহীনতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে টিভিতে এখন আলোচনায় আমি এটা মুখে আনতে পারছি না, যে খুন, ধর্ষণ, একটা নারী শিশু তাকে ধর্ষণের পরে এত জঘন্যভাবে হত্যা করা হচ্ছে যে এটা আমাদের আইএমএ জাহিলিয়াতের কথা মনে করে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়েছে। শুধু বাংলাদেশে কি এই পরিস্থিতি? বিশ্বের তো আরও অনেক উন্নত দেশ আছে, কোথাও তো এত ক্রাইসিস নাই, এত কোনো কিছু নেই। আমাদের বাংলাদেশে কেন এত প্রতিবন্ধকতা? কেন এত বিশ্ববিদ্যালয়, এত লেখাপড়া, এত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে কেন সেই মধ্যযুগীয় বর্বরতা, সেই আগের আমলের বর্বরতা? কেন নারী আর শিশু এত নিরাপত্তাহীন? আইন শৃঙ্খলা পরিস্থিতির কেন এত অবনতি? এত সমাজবিদ আছেন, সরকার ভালো সময় পেরিয়েছে, যেটা এত বড় একটা সমস্যা সেটা সমাধান হবে না, রাজনৈতিক দলগুলি এগিয়ে আসবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যারা সমাজ নিয়ে চিন্তা করেন তারা যদি এটা সমাধান না করেন, একের পর হতে থাকবে, টেলিভিশনে নিউজ হবে, পত্রপত্রিকায় নিউজ হবে, মায়ের আহাজারি, তারপরে তিনি চোখের পানি ফেলবেন, সবাই আহাহু করবে, তারপর আরেকটা ইস্যু আসবে, তারপরে এই ইস্যুটা হারিয়ে যাবে। কিন্তু এটা তো বন্ধ হচ্ছে না, সবার আগে এটা বন্ধ করা উচিত। মিস রাশেদা বেগম হীরা, এই প্রশ্নটি, কারণ এই সরকার আপনারা দায়িত্ব নেবার পরই বেশ কিছু শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, তার মধ্যে একটি প্রধানমন্ত্রীর উদ্যোগেই খুব কঠোর নির্দেশে দ্রুততম সময়ে বিচার হয়েছে, কিন্তু একটি বিচারিত যথেষ্ট না, ব্যক্তি ঘটনা ঘটেছে অনেকগুলো। আপনারা এই সংসদেরই এই সর্বশেষ অধিবেশনটিতে মাদক কেনা বেচার জন্য একটা আইন করেছেন। অনেকে বলছিলেন যে ওই সময়গুলোতে যে শিশু ধর্ষণের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এরকম কঠোর একটা আইন হওয়া উচিত। যদিও মৃত্যুদণ্ড পৃথিবীর অনেক অংশে মানুষই সমর্থন করে না, কিন্তু বাংলাদেশের মতো বাস্তবতা অনেকে মনে করে যে এটা প্রয়োজনীয়। সো আপনি কি মনে করেন, যেহেতু এই বিষয় নিয়ে নিশ্চয়ই এটি স্পর্শকাতর, আপনি নিজেও আপনার অনুভূতি এবং সব মিলিয়ে আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে আসলে যে প্রসঙ্গটা উনি রেইজ করলেন, কি ধরনের আইন হওয়া উচিত? বা কোন আইন আসলে আমাদের অনেকগুলো আছে, সেগুলি বাস্তবায়নে যারা করে তারাই আসলে পুরুষ, তারা ওই নির্যাতনটা অনুভব করতে পারে না। সেজন্য এটার জন্য যতটা কঠোর হয়ে করবে, আমি সেজন্য প্রথমে আপনাকে বলছিলাম যে আমাদের মেয়েদের সংসদে সরাসরি ইলেকশনে আসতে হবে, ওইখান থেকে আমরা আইন প্রণয়ন করব এবং প্রয়োগও করব। আচ্ছা, যেটা আপনি বললেন শিশু ধর্ষণের জন্য স্পেসিফিক আইন, আপনি দেখেন আমাদের কিছু হলো ইন্টেনশন, গুড ইন্টেনশন থাকলে আইন কানুন ঠিক মতো করা সরাসরি না আসলেও তো আপনারা আইন প্রণয়ন প্রক্রিয়া তো সমান অংশীদার আছে, আমরা সেটা করতে চেষ্টা করছি, কিছু জিনিস আমরা করতে চেষ্টা করছি। তো এখানে যেটা শিশু ধর্ষণ, আপনার মনে আছে বোধহয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটা সুমি হত্যা একটা মামলা হয়েছিল, এবং এত কঠোরভাবে এই ফাঁসি কার্যকর হয়ে গেছে। আবার
এই এরশাদের আমলে একটা ইয়াসমিন না এরশাদের আমলে আরেকটা মেয়ে ইয়াসমিনের ঘটনা আপনাদের সময়, আমাদের সময় হ্যাঁ। ওই আরেকটা হত্যাকাণ্ড ঘটছে, ওইটার বিচার হয় নাই। কারণ ওইখানে বিচারক লিখেছিল যে ঘটনাটিকে এমনভাবে সাজানো হয়েছে পুলিশদেরকে হেফাজত করার জন্য যে আমি বিচারটা রায়টা দিতে পারলাম না। তারপরে দেখেন বেগম খালেদা জিয়ার আমলে আমাদের আমলে আবার ইয়াসমিন হত্যা হলো, আমাদের আমলে হয় নাই, এটা হয়েছে কিন্তু আমাদের শেষ সময়টাতে হয়েছে। আপনাদের 2001 থেকে 4 তারপরেই আসলো আবার আওয়ামী লীগ দিনাজপুরে। আওয়ামী লীগ আসার পরে এটা নিয়ে এত মানে করলো, আমাদের সময় এত আন্দোলন করলো সবাই, মেয়েরাও করেছে, কিন্তু আওয়ামী লীগ এসে কীভাবে জানি পুরো আন্দোলনটাকে দমিয়ে দিল। মেয়েরাও মেয়েদের জন্য আর কথা বলতে পারলো না, এবং এই হত্যাকাণ্ডের কোনো বিচার ওই পুরো সময়টাতে হলো না। আবার যখন আমরা 2001-এ আসলাম এবং আলহামদুলিল্লাহ সেই বিচারটা হয়েছে এবং তাদের ফাঁসি হয়েছে। তো এই যে কার্যকরী হতে থাকলে মানে বিচারগুলি যখন কার্যকরী হয় তখন কিন্তু মানুষের মনে একটা ভীতি তৈরি হয়। আমার মনে আছে যে 2001-এ আমাদের মেয়েরা অনেক নিরাপদ হয়ে গেছিলো। আমার মেয়েটা কানাডায় ইউবিসি থেকে পাশ করেছে, তো একটা প্রাইভেট পড়াইতো, বাচ্চাকে পড়াতে যেত, এবং রাত্রে গিয়ে একা একা চলে আসতো। আমি বলতাম তোমার ভয় লাগে না? বলছে না আমার তো খুব ভয় লাগে না। তখন নিরাপদ হয়ে গেছিলো অনেকটা। এই যে দৃষ্টান্তমূলক কিছু শাস্তি মানে মানুষকে মেয়েদেরকে নিরাপদ করে। তো আমি আশা করি এই যে একটা দৃষ্টান্তমূলক, এবং আরেকটা হলো তনু হত্যা মামলা, আরও কয়েকটা দৃষ্টান্তমূলক হচ্ছে, এবং এই ধরনের বিচার এখানে একটাও ছাড় দেওয়া হবে না, এটা আমরা খুবই নিশ্চিন্ত। যতটা একটু সময় লাগবে আমরা বিশ্বাস করি সেটা আর কি, যে আমরা মাত্র আসছি, এটা বোধহয় 4 মাস শেষ হয়েছে আর কি। এর ভিতরে দ্রুততার সময়ের মধ্যে অনেক কিছুই করতে হচ্ছে, আবার এই জিনিসগুলোও দেখা হচ্ছে, এবং আমরা তার পিছনেও লেগে আছি। এবং আমার এই দিনও আমি এই 71 বিধিতে একটা ইস্যু তুলতে চেয়েছিলাম আর কি, যে সেটা ছিল যে আমাদের মেয়েদেরকে হয়তো তুলব নেক্সট টাইমে, আমার লেখা হয়ে গেছে বিষয়টা। সেটা হলো যে এই যে নারী ও শিশু নির্যাতন রোধে কিন্তু আমাদের প্রচণ্ড টাকা আছে, এবং প্রতিটা উপজেলাতে একটা লিগ্যাল এইড অ্যাসিস্ট্যান্স আছে, অথচ আমাদের মেয়েগুলো জানেও না যে হাউ টু ইউজ ইট, এবং কিভাবে ওই সুবিধা সে তারা নিতে পারে। এবং ওইখানে উকিল আছে, ওইখানে সব কিছু আছে, এবং উপজেলার যেই কর্মকর্তা আছে, মহিলা বিষয়ক কর্মকর্তা, এই বিষয়ে কোনো সচেতনতামূলক কার্যক্রম প্রচার করে না, যার ধরুন মোস্ট অফ দ্য মানি ইউজ টু গো ব্যাক, চলে যায় আবার খরচ হয় না। চিন্তা করেন, নির্যাতনের জন্য আমরা সবাই বুক ফাটা ক্রন্দন করি, অথচ আমরা টাকাটা ঠিকভাবে ব্যবহার করি না। আমি বলতে চাচ্ছিলাম 71 বিধিতে পারি নাই আর কি, সময় তো এটা শেষ হয়ে গেছে, তারপরে এবার দিব, যে এই কাজটা তদারকির কাজটা যেন মহিলা এমপিদেরকে দিয়ে দেওয়া হয়, মানে স্পেসিফিক, যাতে তারা তদারকি করতে পারে, সচেতনতা করতে পারে, আর ওই মেয়েগুলা যেন একটা মেয়ের কাছে এসে শান্তিতে সব কথা বলতে পারে, আর এটা এডুকেশনটা হয়, তাহলে কিন্তু কমে যাবে। তো ইনশাল্লাহ আমরা ভাববো, ভাবছি যে আমরা ভবিষ্যতে এই ধরনের কাজগুলো। ভেরি গুড আইডিয়া। মিস্টার হায়দার, অভ্যুত্থানের পর থেকে প্রচুর সংস্কার নিয়ে কথাবার্তা হয়েছে। অভ্যুত্থানের পরে এমনকি সকল রাজনৈতিক দলের নির্বাচন অঙ্গীকার, জুলাই চার্টারের নানান কিছু আছে। যেমনটা মিস রাশেদা বেগম হীরা বলছিলেন যে নারীদের সরাসরি অংশগ্রহণের ইস্যুটা নির্বাচনে, আরেকটা হচ্ছে যে সংসদে আসন সংখ্যা বৃদ্ধি, এগুলো নিয়ে নানা সংস্কারের আলোচনা আছে। আপনারা কি মনে করেন কি হওয়া উচিত? কেউ বলছেন 100, কেউ 50, কেউ বলছেন 100 আসনে সরাসরি নির্বাচন, নানা রকমের মতামত আছে। সেই জায়গায় আপনাদের কোনো অবস্থান আছে? অবশ্যই শোনেন, এটা খুব স্পষ্ট, যারা রাজনীতি করছেন, যারা করবেন, আগামীতেও করবেন, যারা দেশ পরিচালনা করেছেন, যারা দেশ পরিচালনার কাছাকাছি আছেন, তাদেরকে আগে ঠিক করতে হবে যে তারা আসলে কি চায়। মুখে ভালো ভালো কথা বলে, সভা সমিতি, সেমিনার, সিম্পোজিয়াম, এত চমৎকার কথা বলে, এত সুন্দর পরিসংখ্যান দেয়, বিদেশি কবিদের কবিতা উদ্ধৃত করে, আমাদের বাংলাদেশের যারা মাটি থেকে উঠে আসা কবি যেই ছন্দগুলো শুনলে আমাদের হৃদয় স্পর্শ করে, সেখান থেকে উদ্ধৃতি দেয়। কিন্তু যখন ক্যামেরা অফ হয়ে যায়, আলোচনা শেষ হয়ে যায়, যেখানে ছিল সেখানে, চিন্তার কোনো অগ্রগতি নাই। সত্যিকার অর্থে দেশের জন্য কতটুকু মমতা আছে, জনগণের জন্য কতটুকু মমতা আছে, সেটা কিন্তু আমরা কার্যক্রম দিয়ে টের পাই। আর আমাদের অর্থনীতির কী অবস্থা, রাজনীতির কী অবস্থা, সেটা যখন প্রতিদিন আমাদের নিম্নবিত্ত, বিত্তহীন, ছিন্নমূল মানুষ, মধ্যবিত্ত যখন বাজারে যায়, মার্কেটে যায়, তখন রাজনীতির প্রকৃত চিত্রটা ফুটে ওঠে জনগণের হৃদয়ে। তারা বলতে পারে না, বলার জায়গা পায় না,
তাদের ফোরাম নাই, সেখানে ফুটে ওঠে রাজনীতি এখন কোথায় আছে, কতটা অন্তঃসার শূন্য, অর্থনীতি কতটা অন্তঃসার শূন্য। আপনি রাজনীতিকে এগিয়ে নেবেন, ভালো চিন্তা করবেন, সেই সুযোগ কোথায়? জনগণ দিন আনতে নুন আনতে পান্তা ফুরায়, এবং মূল্যস্ফীতি এমন পর্যায়ে চলে গেছে যে ভালো চিন্তার সুযোগ নাই। কালকে সে কী করবে এই নিশ্চয়তা তার নাই। তার সন্তান বড় হয়ে চাকরি পাবে কিনা, তার সন্তান বিদেশে যেতে পারবে কিনা, তার কর্মসংস্থান কীভাবে হবে, এই সমস্ত জায়গায় আছে। তো কাজেই সংসদে আরও 100 আসন বাড়ানো উচিত, 200 আসন বাড়ানো উচিত, না এটাকে আরো কমিয়ে আনা উচিত? না, নারীদের জন্য নারীদের আসন কত হওয়া উচিত? এখন তো 50 আছে, এর থেকে 100 করবার কথা বলা হচ্ছে। এই 100 কি যে পদ্ধতি এখন আছে এই পদ্ধতি কি না, না সরাসরি নির্বাচনের পদ্ধতি, এবং সেই সরাসরি নির্বাচনের প্রক্রিয়াটা আবার কি হবে সেটা নিয়েও নানা এটা নিয়ে আমি এখানে একটু যুক্তিসঙ্গত হবে এটা বলা, জাতীয় ঐকমত্য কমিশনে কিন্তু দীর্ঘদিন আলোচনা হয়েছে, সেই জন্য জিজ্ঞেস করা আমার। সেটা আপনি দুঃখজনক বলেন, যেটাই বলেন, সেখানে কিন্তু ঐকমত্য হয় নাই। কিন্তু ঐকমত্য হওয়া উচিত ছিল যে আপনি 51% জনগোষ্ঠী, 51% যারা নাগরিক, তাদেরকে আপনি যদি সত্যিকার অর্থে যথাযথ মর্যাদা দিয়ে, যথাযথ আন্তরিকতা, গুরুত্ব যদি আপনি না দেন, তাদেরকে যদি প্রতিনিধি পরিষদের বিভিন্ন উচ্চ পর্যায় থেকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের যথাযথ অংশগ্রহণ সুনিশ্চিত না করেন, আমি এটার জন্য যদি আপনি একমত না হন, আপনি কীভাবে আগাবেন? আমরা কিন্তু যে কোনো ধরনের প্রগতিশীল, প্রগ্রেসিভ, যেটা জাতির জন্য উন্নয়নমূলক, জাতির জন্য অবশ্য করণীয়, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে অবশ্য করণীয়, 51% নারী গোষ্ঠীকে আলোকিত করতে হলে, দেশ গড়ায় তাদের অংশগ্রহণ যথাযথ নিশ্চিত করতে হলে যা যা করণীয়, আমরা কিন্তু তার সাথে একমত। আপনি কি মনে করেন এই জায়গায়? আমার কাছে মনে হয় যে আসলে রাজনৈতিক দলগুলি কোনোদিনও 33%ও একমত হবে না, হয় নাই, হবেও না। আমরা কিন্তু হয়েছি। আচ্ছা, আপনারা হয়েছেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমার যেভাবে মেয়েদেরকে আগে আসার একটা কৌশল নিতে হবে আর কি, তাদেরকে যা ধরেন আমরা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক নেতা এই যে ইলেকশন করার জন্য টাকা লাগে, তো এই রাজনীতিতে তাদের প্রত্যেকেরই যারা যারা প্রোডাক্টিভ রোলে আছে, কিছু টাকা তাদের রাজনীতির জন্য সেভ করতে হবে, কারণ মেয়েরা আসলে ওই রোজগারে অভ্যস্ত না, আর পারেও না ওইভাবে, যেভাবে অন্যান্য মডেল আছে, অন্যান্য অনেক দেশে আছে যে নির্বাচন কমিশন বা সরকারও কিছু সহযোগিতা করে আর কি। নির্বাচন কমিশন অনেক সহজ করে দিতে পারে ইলেকশন ক্যাম্পেইনগুলো, যেগুলো কিছু কিছু। আরেকটা হলো তাদের যে এই রিপ্রোডাক্টিভ রোলটাকেও সহজ করতে হবে। তাদের প্রোডাক্টিভ রোল আসে, আর একটু কমিউনিটি রোলে সরকার তাদেরকে কিছু কিছু এন্ট্রান্স দিতে হবে। এইবার যেটা বাজেটে দেওয়া হয়েছে, এটা আমার কাছে আমি খুব নিজেই প্রশংসা করেছি বাজেটের, যে আমাদের অনেকগুলা, শুধু নারী নামটা এর আগে কখনোই আমরা এত সরবে দেখি নাই। নারীদের জন্য এটা করা হবে, নারীদের জন্য। যখনই ওদের হাতে টাকা আসে, টাকা থাকবে, তখন তারা এটা ইনভেস্ট করবেই, ইনভেস্টমেন্টে যাবি না। নারীদের অভ্যাসই হলো একটু সঞ্চয় করা। ফ্যামিলি কার্ডের ইঙ্গিত করছেন? শুধু ফ্যামিলি কার্ড না, আরও অনেক দিক থেকে আছে। ফ্যামিলি কার্ড তো অনেক ভালো একটা জিনিস, কিন্তু আরও যে কোনোভাবে একটা নারীকে, ওই যে ধরেন ওই যে ইয়েতে স্বাস্থ্য খাতে অনেকগুলি মেয়ে চাকরির ব্যবস্থা হয়ে গেছে 80%। তারপরে তাদের যদি স্বাস্থ্যের যে সুব্যবস্থাটা, স্বাস্থ্য খাতে যদি এত টাকা নষ্ট না হয়, মেয়েদের নিজেদের পুঁজি, নিজেদের কানের দুল, নাকের ফুল দিয়ে তারা স্বামীর চিকিৎসা করে, বাচ্চার চিকিৎসা করে, ওইভাবে না করলে তারা কিছু টাকা যখনই রোজগার করতে পারবে, এবং তাদের এই প্রোডাক্টিভ রোলটা তাদেরকে অনেক এম্পাওয়ার্ড করে। তারপরে তাদের রিপ্রোডাক্টিভ রোলে কিছু সহযোগিতা তারা তৈরি করতে পারে, যাতে করে তারা কমিউনিটি ডেভেলপমেন্ট রোলে আসতে পারে। তারপরে যখন আরেকটা জিনিস আমরা একমত হয়েছি, আমাদের সেলিমা আপা সহ আমরা যারা এই একটু অ্যাডভান্স রাজনীতি করি, আমরা ভাবছিলাম যে এই যে ইউনিয়ন পরিষদে যে নির্বাচনগুলি হয়, তো সেখানে দেখেন একটা মেয়ে 3টা ওয়ার্ডে মিলে একটা মেয়ে, তাকে 3 গুণ বেশি খাটনি দিয়ে একটা পুরুষের সমান একটা কমিশনার হতে হয়। তাই সেটার একটা বিল আনতে চাচ্ছি আমরা, যে আরও কয়েকটা মেয়ে বাড়বে, কিন্তু তেমন কি অসুবিধা হবে যদি কয়েকটা মেয়ে বাড়ে। তো প্রত্যেকটা ওয়ার্ডে যেরকম ছেলেরা হয়, আমরা যেরকম উপজেলা ভাইস চেয়ারম্যান ছেলেও আছে মেয়েও আছে, তো একই মডেলে কেন আমরা প্রত্যেকটা জায়গায় মেয়ে আনতেছি না? তাহলে তৃণমূল থেকে আমরা একেবারে জেন্ডার ব্যালেন্স শুরু করে দিতে পারবো। তো এরকম একটা কিছু আমাদের সবাই করতে হবে, যে মেয়েগুলো আমরা আসছি
ওই যে একটু আগে আপনি বললেন যে আপনারা তো এখনো সমানভাবে অনেক কিছু করতে পারেন, আসলে পারবো, কিন্তু এটার জন্য গুডউইল এবং আমাদের কন্টিনিউয়াস লেগে থাকতে হবে। এই ধরনের জিনিস শুরু করলে অনেক কিছু আগাবে। আরেকটা হলো যে এই যে সরকারের যে পদ্ধতিগুলা কাজ করছে, যখনই মেয়েদের যে বললাম যেগুলি হাতে টাকা আসলে তারা কিন্তু ঘরেও তারা ভালো বাচ্চা গড়ে তুলবে, অ্যাট দি সেম টাইম সমাজেও তারা কন্ট্রিবিউট করবে, এভাবে তারা কমিউনিটি ইয়েতে আসবে। আসলে একটা কথা আছে না যে শরীরের এক অংশ ফুলে ওঠা স্বাস্থ্যের লক্ষণ নয়, এটা ব্যাধির লক্ষণ। আমরা যখন সমাজের এত বড় জায়গার মোর দেন হাফ আছি, আমাদেরকে যতদিন ক্রিপল করা হবে, রেখে দেওয়া হবে, এটা কোনো সুন্দর সমাজের ইঙ্গিত বহন করে না। মানুষ হিসাবে যখনই আমরা ট্রিটেড হব, সম্মানের সাথে ট্রিটেড হব, তখন সমাজও কিন্তু সুন্দর হয়ে উঠবে। আমাদের নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন ইসলাম প্রতিষ্ঠিত মনে করেন? তখন নবীজি উত্তর দিয়েছিল যে মক্কা থেকে মদিনায় নির্ঝঞ্ঝাট নির্ভাবনায় একটা মেয়ে যখন পৌঁছে যেতে পারবে কারো সাহায্য ছাড়া মানুষের মতো, তখন ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা ইসলামকে অনেক দলে খুব প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু ইসলামের মূল ইয়েতে কনসেপশনে আমরা নাই। সেখানে যে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত না থাকলেও এই যে 3 বার করে বলা হয়েছে তুমি যদি সম্মান করো আল্লাহর পরে, যদি সে 3 টাইমস মার কথা বলছে, সেই মায়ের জাতিকে যখন তুচ্ছ করা হয়, অমর্যাদা করা হয়, পুরা সমাজ ফুঁসে ওঠে না, মনে করে এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটা স্বাভাবিক না। এবার স্বাভাবিক না বলেই আমরা কিন্তু সব কিছুতে পিছিয়ে যাই। একটা সুস্থ মাই সুস্থ সন্তান দিতে পারে, সেই সুস্থ সন্তান সুস্থ জাতি দিতে পারে। সেই মাটা তো শুধু ছেলে সন্তান দেয় না, সে মেয়ে সন্তানও দেয়, ছেলে সন্তানও দেয়। সুতরাং সুস্থ জাতি গড়ে করতে হলে একটা মাকে সুস্থ রাখতে হবে, তাকে সাইকোলজিক্যালি তাদেরকে একটু শান্তি দিতে হবে, তাহলে কিন্তু দেশ সমাজ সব কিছুই খুব এগিয়ে যাবে। আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বলবো, আমি এটা শহীদ জিয়াউর রহমানকে বলেছিলাম, আমি তো তখন থেকে রাজনীতি করি, আমার ওনার সাথে নেপাল নিয়ে গেছিলো আমাকে, আমি ট্যালেন্ট স্টুডেন্ট হিসেবে হিজবুল বাহারে গিয়েছিলাম, ওখান থেকে আমাকে ওই ভালো বক্তব্য রাখার কারণে আমাকে ইয়েতে নিয়ে গেছিলো, ম্যাডামের সাথে শেষ সফরটাতে আমি গিয়েছিলাম আর কি। তো ওখানে একটা কথা প্রসঙ্গে ওনাকে আমি বলেছি যে জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবগুলি বেশিরভাগ পুরুষ মানুষগুলো যুদ্ধে চলে গেছিলো, এবং পুরা জাপানটা তখন মেয়েদের হাতে ছিল, কল কারখানা স্কুল সংসার সব কিছু, এবং তখনকার মেয়েদের হাতে গড়ে ওঠা বাচ্চাগুলোই আধুনিক জাপানের জন্ম দিয়েছে। সুতরাং মেয়েদের শান্তিতে রাখলে কোনো লস নাই। একটা জাতি উন্নত করতে হলে মেয়েদেরকে আসলে সম্মানজনকভাবে মানুষের মর্যাদা দিয়ে রাখতে হবে। গুড এক্সাম্পল। মিস্টার শামীম হায়দার, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে সরকার তো ইতিমধ্যে 4 মাসের বেশি সময় পার করলো, সংসদও দেখলেন, সব মিলে কেমন দেখলেন সরকারের পারফরমেন্স, এবং জনগণের জায়গা থেকে বিবেচনা করলে সেটা আসলে কেমন? সরকারের পারফরমেন্স বিবেচনা করার কিছু বলার আগে আমার বলতে হয়, বর্তমানে দেশে যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে চাঁদাবাজি এত ভয়াবহ রূপ নিয়েছে, সবার একটা আশা ছিল রাজনৈতিক সরকার আসলে অবস্থার পরিবর্তন হবে। কোন লেভেলের চাঁদাবাজি? চাঁদাবাজি আপনি তো নিজেই জানেন, আইটি খাতে চট্টগ্রামে যেটা হলো। অনেক কিছু জানি, কিছুই জানি না। আপনি অনেক কিছু জানেন। যাই হোক, চট্টগ্রামে যেটা হলো, 2 কোটি টাকা চাঁদা দিতে হবে, 10 লাখ টাকা মাসে চাঁদা দিতে হবে, এবং ভাঙচুর, 35 লাখ টাকা লুটপাট, এটসেট্রা এটসেট্রা। একজন বিচারক গেলেন বরিশালে, তিনি ঘুরতে গেলেন, সেখানে যেয়ে দেখলেন যে নদী পারাপার সেখানে ট্রলারে চাঁদাবাজি হচ্ছে, এবং একজন এমপি পুত্র এবং তার পিতা, আর নাম উল্লেখ করার প্রয়োজন হবে না, তারা সব কিছু নিয়ন্ত্রণ করছেন। একেবারে বালু মহল থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু তারা নিয়ন্ত্রণ করেছেন। ডিএমপির সাম্প্রতিক মার্চ এপ্রিলে এক প্রতিবেদনে বলা হয়েছে, মানে শুধু ঢাকার ক্ষেত্রে বলা হয়েছে যে 45টি থানায় কমপক্ষে 1200 চিহ্নিত চাঁদাবাজ আছে। তাদের উল্লেখযোগ্য একটা অংশ একটি রাজনৈতিক দলের, আমি রাজনৈতিক দলের নাম বলতে চাচ্ছি না, রাজনৈতিক দলের, এবং বাকি যে একটা অংশ আছে তারা কৌশলে সেটা এড়িয়ে গেছেন যে তারা কাদের ছত্রছায়া আছে। তো এখন চাঁদাবাজির যে পরিস্থিতি, আর সামগ্রিকভাবে আপনি যদি বিশ্ব অর্থনীতির পরিস্থিতি দেখেন, বাংলাদেশ যেভাবে স্ট্রাগল করছে, স্লো ডাউন হয়ে যাচ্ছে অর্থনীতি, সেখানে যদি এভাবে চাঁদাবাজি চলতে থাকে তাহলে বেসরকারি খাতের বিনিয়োগ, ব্যক্তি উদ্যোগের বিনিয়োগ তো হবেই না, আর
বৈদেশিক বিনিয়োগের তো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? কোথায় যেয়ে দাঁড়াবো? মানুষের তো একটা আশা ছিল একটা রাজনৈতিক সরকার আসলে অবস্থার উন্নয়ন হবে, মানুষ যাই হোক শান্তিতে বসবাস করতে পারবে, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, দুর্নীতি, এগুলা দুর্বলের উপরে সবলের অত্যাচার, যা 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 রাজনৈতিক প্রভাবশালিতা, অমুকের ট্যাগিং করা, অমুকের মামলার ভয়ভীতি দেখানো, এগুলো বন্ধ হবে। কোনো কিছুই বন্ধ হয় নাই। সেই পুলিশের প্রতিবেদনেও বলা হয়েছে একদম স্পষ্টভাবে, যেটা জনগণ জানে, বলা হয়েছে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে মাত্র, কিন্তু চাঁদাবাজির যে ধরন, যেই অবকাঠামো, সেটার কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে চাঁদা আগে কারা নিয়েছে তারা থাকতে পারে নাই, এখন কারা চাঁদা নিবে, কারা চাঁদা তুলবে, সেটা এখন বলবৎ হয়েছে। তো এই যখন পরিস্থিতি, দেশ কোথায় যেয়ে দাঁড়াবে এখন? চরম। কেউ কেউ বলেন যে নির্বাচনের পরিস্থিতি, নির্বাচনের পরে পরিস্থিতিটা খানিকটা উন্নত হয়েছে, নির্বাচনের আগে যতটা খারাপ ছিল। সেটা কোন ক্ষেত্রে আপনি কি পরিস্থিতি মনে উন্নয়ন করেন? হয়েছে? আমি চাঁদাবাজির ক্ষেত্রেই বলছি। চাঁদাবাজির ক্ষেত্রে আমি জানি না সেটা কারা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দিবালোকের মতো পরিষ্কার। আমি যদি লুকাতেও চাই, জনগণ লুকাতে দিবে না, প্রতিদিন হচ্ছে। আপনি লুকাতে চাইবেন কেন? আপনার কাছ থেকে শুনতে চাই। জি, একই বিষয়ে বলতে গেলে আমি যেটা বলবো, আসলে 17 বছর এই এমন একটা কালচার মানুষ অভ্যস্ত হয়ে গেছে, মানে দেখেছে কিভাবে চাঁদাবাজি করে করেই সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কত দ্রুততম সময়ের মধ্যে। আর একদল কেড়ে নিয়েছে, একদল নিঃস্ব হয়েছে, একদল অত্যাচারিত হয়েছে, একদল ফেঁপে ফুলে উঠেছে। এটা দেখে দেখে এমন একটা অভ্যাস হয়ে গেছে। এখন তাদের যখন সময় আসলো, তখন এর ভিতরে আমি পুরো অস্বীকার করছি না যে একদম কোনো দলের, আমাদের দলও আছে যে যারা একদম শুদ্ধ, তাদের মধ্যে ডিপ্রাইভড অনেকে আছে, কেড়ে নিতে চায়, আবার করতে চায়। তবে আমি আশ্বস্ত করতে চাই, এখন যিনি সরকার প্রধান, তিনি সেই সরকার প্রধান যিনি র্যাব তৈরি করেছিলেন এবং নিজের দলের 500 সন্ত্রাসীকে একদম মানে সরিয়ে দিয়েছিলেন, এবং হি উইল ডু, অ্যান্ড টাইম ইজ কামিং। আমি একদম নিশ্চিন্ত যে এদেশের মানুষ শান্তিতে থাকবে। চাঁদাবাজি হচ্ছে এখন, উনি তো বলছে, বহিষ্কার করেছে আমাদের দলের, অন্য দলেরও কিন্তু সমানে চলছে। ওরা আমাদের মতো স্টেপ নেয় নাই। বিএনপি যতটা স্টেপ নিয়েছে কঠোরতম পর্যায়ে, অনেককে হাজারের বেশি, হাজার হাজার বহিষ্কার করে দিয়েছে, বলছে আমি, এবং প্রকাশ্যে বলেছে আমরা দল হিসাবে তাদের দায়িত্ব নিব না। এবং পুলিশকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে যে যেভাবে যে সাধারণ জনগণকেও তোমরা ধরে দাও, বিচার হয়ে যাক, ওটা দলের কোনো দায়িত্ব নাই। এটা যদি জনগণ ওইভাবে ধরে দিতে পারে এবং করবে। কিন্তু অন্যান্য দলেরগুলোও তো আমরা চলছে সমানে, ছোট দলেরও করছে, ওই বড় দলের বিরোধী বড় দলেরও করছে, এগুলো একদম প্রকাশ্যে করছে। তো এই সমস্তগুলি শেষ হবে। একটু জাস্ট সরকারকে এই যে একটা আস্তে আস্তেই সরকারকে একটা বাজেট দিতে হয়েছে, বাজেটটা আবার এইটা এখন বাজেটটা ইমপ্লিমেন্টেশনে যেতে হচ্ছে। মানে এমন সব জিনিস, এর ভিতরে মাদক হলো সবচাইতে বড় চাঁদাবাজির একটা রুট। এটাকে দমন করার জন্য যে কিছুদিন আগে একটা আইন করা হয়েছে, তারপরে আবার এই একটার পর একটা বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক সমাজকে সঠিক পথে আনার জন্য, মানে এই বিপদগামিতা থেকে রক্ষা করার জন্য অনেকগুলি আইন শুধু হচ্ছে এবং আইন কার্যকরী হবে ইনশাল্লাহ। তবে চাঁদাবাজিও থাকবে না, আর এই মাদকও থাকবে না। আর আমার বিশ্বাস যে খুব দ্রুত এই তারেক রহমান ইনশাল্লাহ আমাদের নেতা, বা আল্লাহ আমাদের জন্য রহমত হিসেবে এনে দিছে, আমি বলবো, আমি বিশ্বাস করি যে যেভাবে উনি র্যাব গঠন করে শান্তি করে দিছিল সেই সময়, ইট উইল বি বেগম খালেদা জিয়া, ইট উইল বি হ্যাপেন্ড অ্যাগেইন। বাট এমনিতে আপনার কি মনে হয় যে মানুষ কি স্বস্তিতে শান্তিতে আছে সামগ্রিকভাবে? আমি মনে করি আপনি একটু আগে যেটা বলছেন যে এই চাঁদাবাজির প্রকোপ অনেক কমেছে। আমি মনে করি এখন যেটা করছে তা কেউ কেউ ডেসপারেটলি করছে, তাদেরকে আইনের আওতায় খুব দ্রুত নিয়ে আসা উচিত এবং ইট উইল বি কন্ট্রোলড। এবং আরেকটা যেটা বললেন যে সামগ্রিকভাবে বাজারে গিয়ে শান্তি পাচ্ছে। আমরা তো এই বাজেটটাই দেখেন না, এই বাজেটটার পরে যেই ধরনের একটা ক্রাইসিস হয়ে যাওয়ার কথা, বিশেষ করে বিদ্যুৎ খাতে যেভাবে কন্ট্রোল করেছে, এত বেশি ক্ষতিগ্রস্ত ছিলাম আমরা বিদ্যুৎ খাতে, এত বেশি ক্ষতিগ্রস্ত আমরা স্বাস্থ্য খাতে, এত বেশি ক্ষতিগ্রস্ত আমরা এডুকেশনে, সর্বদিক থেকে। তো এই জিনিসগুলা অনেক নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে, হবে। এবং আমি মনে করি যে এই সার্বিকভাবে মানুষ কিন্তু অনেক হোপফুল,
যে একটু, আর এটাও সত্য যে সরকারকে তো একটু একটা সময় একটা মেয়ের পেটে বাচ্চা আসলো 9 মাস 10 দিন লাগে এটা প্রসব করতে। এখন আমরা তো অঙ্কুরে তাকে আমরা করে দিতে পারি না যে আমরা গর্ভপাত করিয়ে দিব, তাই না, সরকার পারবে না। কিন্তু সরকারকে তো জনগণই 5 বছরের ম্যান্ডেট দিয়েছে, 10 মাস 10 দিন। তো ইনশাল্লাহ বাংলাদেশ একটা একদম উন্নত হয়ে যাবে এটা আমি বলবো না, তবে অনেক স্বস্তির একটা দেশ অর্ডারে চলে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। শামীম ভাই, আপা যেটা বললেন শুনতে তো ভালোই লাগে, কিন্তু উনি নিজেও জানেন যে পরিস্থিতিটা কি। মানে আপনার বিরোধিতা করার জন্য বিরোধিতা নট দ্যাট, যেটা সত্যিকার চিত্র সেখানে কিন্তু আমাদের আসতে হবে, এবং রাজনীতিবিদদের পরিবর্তনের সাথে কিন্তু সম্পর্ক যুক্ত থাকতে হবে, পরিবর্তনকে টের পেতে হবে, তরুণ ভাবনাকে ধরতে হবে। উনি যেটা বলেছেন মাদকের কথা, মাদক কি আইন করে থামানো যাবে? মাদক তো আইন করে থামানো যাবে না। কেন আপনি পারবেন না? আইনটাও তো দরকার। হ্যাঁ, আইন অবশ্যই দরকার, কিন্তু আইন আইনের দরকার, সাথে- আইনের বাস্তবায়ন দরকার, আইন তার হ্যাঁ, বাইরেও অনেক yes, কিছু দরকার। কিন্তু আইনের সাথে যেই বিষয়গুলি অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা কিন্তু আপনাকে করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি, যে আমরা জনসংখ্যায় একটা বিস্ফোরণের মতো, এটাই আমাদেরকে আশীর্বাদে আমাদের পরিণত করতে হবে। সে আলোচনায় পরে আসি। আমাদের উল্লেখযোগ্য অংশ হচ্ছে তরুণ। সেই তরুণদের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট 3 দিন আগে উনি ঢাকা সফর করে গেলেন, ঢাকা দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে গত 1 দশক অর্থাৎ গত 10 বছরে বাংলাদেশে যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সেটা প্রয়োজন ছিল 1,40,00,000, সেখানে 87 লাখ তরুণের বা যুবকের কর্মসংস্থান হয়েছে, 53 লাখ শিক্ষিত বেকার। আর এই 53 লাখ শিক্ষিতের মধ্যে যারা স্নাতক বা মাস্টার ডিগ্রি হোল্ডার তাদের সংখ্যাটা 85%। এই যে এত বৃহৎ একটা অংশ বেকার, তারা যদি মাদকের দিকে ঝুঁকে যায়, আপনি তাকে কিভাবে থামাবেন? আপনি তাকে কিভাবে নজরদারি করবেন? আপনাকে এখানে আসতে হবে কর্মসংস্থান আপনাকে তৈরি করতেই হবে। আপনি যেভাবে যেই রাজনীতি করেন, আপনি দেশ চালান, এটা তো বিরোধী দলে থাকেন। এই আইনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে মাদক যদি আপনি অ্যাভেলেবেল না হয়, অর্থাৎ এই যে মৃত্যুদণ্ড যারা কেনা বেচার সঙ্গে সম্পর্কিত, বলা হচ্ছে না যে মাদক যে সেবী তাকে না, সেক্ষেত্রে তো একটা বড় উন্নতি আশা করা যায় পরিস্থিতির। অবশ্যই আমি কোনোটাই না করছি না, কিন্তু আপনি মাদক একেবারে ব্যান করে দিলেন, এই হতাশা প্রকাশের আরও মাধ্যম আছে মাদক ছাড়া, আর আরেক দিক দিয়ে হতাশা প্রকাশ করবে। সেজন্য আপনি মূলে আসেন, আপনাকে আমাকে মূলে আসতে হবে। যারা দেশ নিয়ে ভাবেন, কর্মসংস্থানের হ্যাঁ, মাস্ট এখানে আসতেই হবে। এটা তো আপনি শাক দিয়ে তো মাছ ঢাকতে পারবেন না, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আর যেই ছেলেরা বেকার, আপনি তাকে যেটাই প্রলোভন দিবেন, তার বাসাবাড়ি থেকে, তার পরিবার থেকে তার উপর একটা চাপ আছে। পরিবার যদি তাকে চাপ নাও দেয়, একটা উচ্চ শিক্ষিত ছেলে, সে একটা আধুনিক মনস্ক ছেলে, তার উপরে মানসিকভাবে নিজে থেকে বিবেক বোধ থেকে তার একটা ধারণা থাকে যে পরিবারের জন্য আমার কিছু করা উচিত। সেই ছেলেটা তখন কি করবে? মাদকের দিকে গেল না, তার কর্মসংস্থান হচ্ছে না। কিন্তু যদি আমি এখানে বলবো, যারা রাজনীতিতে অনেক সময় প্রভাব বিস্তার করেন, যারা অনেক সময় পেশি শক্তির যাদের প্রয়োজন হয়, তখন তাদের প্রলোভনের পাতা ফাঁদে তারা পা দেয় এবং তাদের জীবনকে শেষ করে রাজনীতিও কলুষিত হয়, পরিবারও বিপর্যস্ত হয়, আর সেই রাজনীতির সেই যে শৃঙ্খল চলতেই থাকে। আজকে আপনি দেখেন যে এই যে একদিকে মাদকের ছোবল, হতাশা, ছেলেদের আনএমপ্লয়মেন্ট রেট প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, তার মধ্যে মূল্যস্ফীতি টানা 3 মাস 9-এর উপরে ছিল বাংলাদেশে। আপনি দেখেন 2023 সালে যখন শ্রীলঙ্কা বড় ধরনের ক্রাইসিস তৈরি হলো, তখন তাদের মূল্যস্ফীতি ছিল 73%। এত বড় ধরনের বিপদ তাদের হয়েছে। আর আজকে কত? মাত্র 3 বছর তারা মূল্যস্ফীতি 5%। ভারত, নেপাল, ভুটান তাদের মূল্যস্ফীতি 4%, ইভেন পাকিস্তান বাংলাদেশের চেয়ে কম। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের এই যে জুলাই আউটলুকে, ডেভেলপমেন্ট আউটলুকে বলেছে যে বাংলাদেশের এবার মূল্যস্ফীতি থাকবে প্রায় 9%-এর কাছাকাছি। তাহলে আপনি চিন্তা করেন যে আমরা এখন কোথায় আছি। আচ্ছা, এই প্রভাবটা কেন হলো? যেহেতু যুদ্ধ অবস্থা আছে, সেখানে পেট্রোলিয়াম, এখন আবার বন্যা শুরু হয়েছে, বন্যা একটা ব্যাপার, পেট্রোলিয়াম, বিদ্যুতের দাম, তারপরে আপনার গ্যাসের দাম,
এগুলা যে সমন্বয় করা হয়েছে সেটা এমনভাবে করা হয়েছে, সেটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কী হয়েছে? যে এখন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তার পরিবহন ব্যয়, পরিচালন ব্যয়, পরিষেবা ব্যয়, সামগ্রিকভাবে যেই ভোক্তা পণ্যগুলো আছে, চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয়, যেটা না হলে না, সমস্ত কিছুর দাম বেড়ে গিয়েছে। এই পেট্রোলিয়াম জ্বালানির এই যে সমন্বয় করেছে, গ্যাসের দাম, বিদ্যুতের দাম সমন্বয় করেছে, 12টা বেজে গিয়েছে। আর উনি বললেন যে বিদ্যুৎ খাত ভালো হচ্ছে। বিদ্যুৎ খাত এতটাই ভালো যে যখন অসহনীয় গরম, গ্রাম দেশে গেলে টের পাওয়া যায় বিদ্যুতের কি পরিমাণ উন্নতি হয়েছে, যে কয় ঘন্টা বিদ্যুৎ থাকে, তখন হাঁসফাঁস অবস্থা হয়ে যায়। আপনি সভা সমিতি করবেন, বিদ্যুৎ দিয়ে মাইক চালাবেন, নাই। এখন গ্রামও উন্নত হয়ে গিয়েছে, ব্যাটারি চালিত মাইক নাই। কাজে উন্নয়নটা গ্রামে গেলে টের পাওয়া যায় যে বিদ্যুতের কতটা উন্নতি হয়েছে। আপনি গ্রামে গেলে টের পাবেন, এখানে কিন্তু থাকে না। এই সরকারকে আপনি মানে এই সরকারকে কতখানি দায় দিচ্ছেন, বা সরকার কি আমি ম্যানেজ করতে গত পারছে? 4 মাসের অবস্থা তুলে ধরেছি, এর ভিতর থেকে তো বোঝা যাচ্ছে, এর ভিতর থেকে বোঝা যাচ্ছে। আমি আমার দলের পক্ষ থেকে আমি জীবনের কথাটাই বললাম, যে আমরা জীবনযাত্রায় যেটা আছি, কোন পর্যায়ে আছে দেশ, আমি সেটাই বলেছি। জি, মিস রাশেদা বেগম হীরা, শুনছিলেন আপনি? হ্যাঁ, আমি শুনছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় উনি অনেক জিনিস স্কিপ করে ফেলছে আর কি, মানে না বলার জন্যই, না বলার জন্য যেটা উনি বলেছেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সরকার কিন্তু অসম্ভব গুরুত্বের সাথে দেখেছে, যে তরুণ সমাজের তরুণ গোষ্ঠীটা আমাদের এখন বেশি, এতো হয়তো আগামী 30 বছর পরে আবার বয়স্কদের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং এই সময়টা কাজে লাগার জন্য অনেকগুলি, আপনি যদি বাজেট, আমরা তো বাজেটে কথা বলার জন্য পুরো বাজেট বইটা আমাদের আগামাথা করে পড়তে হয়েছে, তো সেখানে আমরা দেখছি যে অনেক রকম এডুকেশনটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে তারা টেকনিক্যাল লাইনে গিয়ে তারা কর্মসংস্থানে চলে যেতে পারে, আবার এডুকেশন যারা প্রপারলি রিসার্চ করতে পারে তারাও সেদিকে যেতে পারে। তারপরে দেখেন প্রত্যেকটা জিনিসে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যত ধরনের ইপিজেড করে, এবং বিদেশি, এই যে এবার যে ইয়েতে গেল, চায়না গেল আমাদের রাষ্ট্রপ্রধান, উনি আসার পরে সরকার প্রধান, যিনি এতগুলি অনেকগুলো ইনভেস্টমেন্টের ভিতরে আসছে, যে প্রত্যেকটা প্রকল্পের ওনার টার্গেটে হলো যাতে এই বেকার মানুষগুলো যেন দ্রুত কর্মসংস্থানে ব্যয় হয়, এবং হিউজ আমাদের পরিকল্পনা, এবং বেকার থাকবে না। এত চাকরি প্রত্যেকটা সেক্টরে বের হচ্ছে, এত চাকরি বের হচ্ছে, যেমন পুলিশের লোক নেবে, স্বাস্থ্য খাতের লোক নেবে, তারপরে ওই যে মানে টেকনোলজিক্যাল যে নিজেরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে যেন নিজেরা করতে পারে, এরকম যত ওখানে প্রচুর প্রণোদনা দেওয়া হয়েছে, যাতে করে তারা নিজেরা নিজেদের কর্মসংস্থান করতে পারে। বাজেটে একদম আসলে এমন একটা বাজেটটা এমনভাবে করতে চেয়েছে, আপনি যে জিনিসটা সমস্যা বলেছেন সেই জিনিসটা টার্গেট করে সমাধানের জন্য। মানে আলাদিনের চেরাগ না, আলাদিনের চেরাগ না, প্ল্যান। It is not the আলাদিনের চেরাগ। আপনি করতেই পারেন, হ্যাঁ, well planned means half done, প্রয়োগ করার সব মানসিকতা থাকতে হবে, এবং এটার জন্য প্রয়োগ করার বাস্তবতা তো আছে, ওখানে টাকা দেওয়া হয়েছে পর্যাপ্ত ওটা প্ল্যান করার জন্য। এবং ইট আই এম সেইং অ্যাগেন, ইট উইল টেক টাইম। কোনো কিছু চট করে মাত্র প্ল্যান করছে, প্ল্যানের সাথে সাথে বাস্তবায়িত হবে সেটা না। আরেকটা আপনি বলছিলেন যে ইয়ের কথা, ওই যে মেয়েদের আরেকটা অত্যাচারের কথা বলছেন, যে এটা এইখানে হচ্ছে না। আমি আরেকটা ইয়ের কথা মানে এক্সাম্পল দিতে চাই আর কি, যে আমাদের সময়ে যে ইয়ের কি জানি এটার নাম, অ্যাসিড নিক্ষেপ হচ্ছিল প্রচণ্ড রকম, আল্লাহ যখন তখন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের লোকজন অ্যাসিড সন্ত্রাস করে দিত। তারপরে আবার যখন খালেদা জিয়া আসলো, আমাদের সরকার আসলো, তখন অ্যাসিড নিয়ন্ত্রণ একটা আইন করেছিল। সবচেয়ে মজার হলো যে অ্যাসিড নিয়ন্ত্রণ শুধু করে নাই, অ্যাসিডকে আনঅ্যাভেলেবেল করা হয়েছে। আজ পর্যন্ত অ্যাসিড নিক্ষেপ অপরাধটা নাই। আপনি যে বলছেন যে হবে, এমনভাবে আইন হবে যে মাদককে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে, যেভাবে অ্যাসিড নিয়ন্ত্রণটা আমরা করতে পেরেছি, আমাদের সরকার করতে পেরেছিল তখন। এবং এটা দুইটা জিনিস প্রিকশন নেওয়া হয়েছিল, শুধু অ্যাসিড নিয়ন্ত্রণ আইন নয়, অ্যাসিড আনঅ্যাভেলেবল করা। এইভাবে যদি আমরা যেটা বললেন মাদকেরটাও আমরা এইভাবেই করব, ইনশাল্লাহ এগুলি হবে। এত ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। আমরা আইন বলবৎ করে কিন্তু ঠেকাতে পারবেন না। যেই কারণে মাদকের দিকে যাচ্ছে
সেটা আপনারা বন্ধ আরেকটা করেন, জিনিস কর্মসংস্থানের ব্যবস্থা হ্যাঁ, করেন, কর্মসংস্থান আমি তো বললাম বাস্তব আমাদের ভিত্তিক। প্রত্যেকটা প্ল্যান এবং কর্মসংস্থান করে। সামাজিক কাউন্সেলিং করেন, যে তোমাদের দায়িত্ব আছে। আচ্ছা, তোমরা শুধু যেও গাছ না যেও, লাগানোর জন্য কত সেগুলো মানুষের আপনারা করেন। কর্মসংস্থান হবে? শুধুমাত্র মিডিওফেরি করার জন্য কত মানুষের, বাইরের রাষ্ট্রগুলির সাথে কথা বলা হচ্ছে কন্টিনিউয়াস, বিভিন্ন যে মালয়েশিয়া গেলে ওখান থেকে কর্মসংস্থানের জন্য ওখানে পাঠানোর জন্য এগুলি ইজি করা হচ্ছে প্রতিটা মুহূর্তে। আমাদের সরকার কিন্তু এখানে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। আর আমি আরেকটা যেটা বলবো যে বিদ্যুতের ক্ষেত্রে তো এত মনোযোগ দিয়েছে, কারণ এটা আসলে আমাদের উন্নয়নের চাবিকাঠি। বিদ্যুৎ না থাকলে সেটাকে ধ্বংস করে দিছে। আপনারা জানেন আদানি যেভাবে এই যে তাদের এই কি চার্জ জানি বলে, ক্যাপাসিটি চার্জ, কি নোংরাভাবে এই দেশকে শোষণের মানে কঠিন এক ইয়েতে আবর্তে ফেলে গেছে। ওখান থেকে তুলে আনার জন্য যে কঠিন অনেকগুলি বিদ্যুতের ইয়ে করা হয়েছে, যে বিতরণ লাইন, সাবস্টেশনগুলি ভূগর্ভস্থ করবে, সঞ্চালন বিতরণ নেটওয়ার্কগুলি যাতে সিস্টেম লস কমানো যায় তার ব্যবস্থা নিয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্র করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনগুলোতে প্রতিযোগিতামূলক দরপত্র করবে, যেটা হলো ওই যে ইয়েগুলো কমানোর জন্য আর কি। আর পাওয়ার সেক্টরগুলা, এটা পাওয়ার সেক্টর স্ট্র্যাটেজি পেপার নামে একটা জিনিস তৈরি করা হচ্ছে, যেটা 2026 থেকে 2050 পর্যন্ত এই যে স্ট্র্যাটেজিক্যালি কীভাবে পাওয়ার সেক্টরটারে এই জন্য স্পেশালিস্টে নিয়োগ করে সেই স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে। সংযোগে বিল পরিশোধের পুরো প্রক্রিয়াটাকে অটোমেশন করা হচ্ছে। বিদ্যুৎ খাতে বিনিয়োগকারীদের সহযোগিতা এবং প্রণোদনা দেওয়া হচ্ছে। তারপরে নবায়নযোগ্য জ্বালানি থেকে 2030 সালের মধ্যে মোট উৎপাদন চাহিদার 20% উৎপাদন লক্ষ্যমাত্রা এবং 2050 সালের মধ্যে 30%। এই যে নবায়নযোগ্য বিগত সরকারগুলি তা করে নাই, আমরা সেগুলোতে আমরা এমফেসিস দিচ্ছি। এবং এই নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করার জন্য ওইখানে প্রণোদনা দেওয়া হচ্ছে। ওই সোলার ইনস্ট্রুমেন্টগুলো আনার জন্য বা ব্যবহার করার জন্য তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। তো লক্ষ্যমাত্রাগুলি যেন 2024 সাল 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এই যে ইতিমধ্যে একটা চুল্লিতে ফুয়েল রড প্রবেশ করানো হয়েছে, যা থেকে আগস্ট মাসে ইনশাল্লাহ 2026 সালে 300 মেগাওয়াট এবং 2027 সালে 1200 মেগাওয়াট উৎপাদন হবে। তা আমরা এই যে একটাকে রহিত করতে হলে আরেকটা দিয়ে আমরা আগাতে হবে। তো এই জন্য সবার সহযোগিতা, পুরো দেশের পুরো মানুষের, সব দলের, সবার আমরা দোয়া এবং সাহায্য চাই। ক্লোজিং রিমার্কস 2 থেকে 3 মিনিটের মধ্যে। স্থানীয় সরকার নির্বাচন সামনে, আমরা কি দেখবো? স্থানীয় সরকার নির্বাচন আবার দেখবো সেই পেশি শক্তি, যার টাকা আছে। দেখার আগে আপনি বলছেন কেন এটা দেখবেন আপনি? এটা হয়ে আসছে, এটা হয়ে আসছে, এটা না কোনো নতুন কিছু নাই, কিন্তু এটি হবে। স্থানীয় সরকার পরিষদ নির্বাচন আসছে, সেখানে বলা হবে যে নির্দলীয় প্রতীকে নির্বাচন হবে, কিন্তু জিনিস যা ছিল তাই, সে একই জিনিস হবে। যিনি সবচেয়ে প্রভাবশালী তিনি নমিনেশন পাবেন, তার সাথে আরও 5-6 জন থাকবেন, কোটি কোটি টাকা তারা ঢালবেন, তারপর নমিনেশন নিয়ে নির্বাচন করবেন। সেখানে পেশি শক্তি থাকবে, তারপরে গুন্ডা পান্ডা মাস্তান থাকবে, দালাল চক্র থাকবে, কোটি কোটি টাকা ব্যয় হবে, তারপর ফুলের মালা গলায় দিয়ে তিনি চেয়ারম্যান হবেন। ওনার যেটা কাজ তিনি কিন্তু সেটা জানেন না। অধিকাংশ ক্ষেত্রে সেটা প্রভাব বলের একটা হাতিয়ার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়া। অনেক ক্ষেত্রে এটা তার জন্য প্রেস্টিজ, অনেক ক্ষেত্রে তার জন্য এটা রাজনৈতিক একটা বড় সিঁড়ি। কিন্তু এটা কিন্তু 55 বছরের ধারাবাহিকতা, খুব দুঃখজনক ধারাবাহিকতা। শুধু পরিবেশটা বদলেছে, ধরনটা বদলেছে, যে টাকাটা কিভাবে বিনিয়োগ হবে, নিচু পর্যন্ত কিভাবে সকলকে বিলানো হবে, হয়তো একটু ধরনটা বদলেছে, জিনিস এক। আবার সেটা হবে। আর ওই যে যারা জনগণ তারা বলবে, তাদেরকে বলা হবে ঠিক আছে, তোমার এই চেয়ারম্যান যদি ভালো না হয় 5 বছর পরে নির্বাচন হবে, তাকে বাদ দিও। কিন্তু এই 5 বছরে তাকে ডেকে জিজ্ঞেস করা হবে না যে বাপু তুমি যে চেয়ারম্যান হইলা, তুমি যে চেয়ারম্যান হয়েছ, তোমার কি কি দায়িত্ব, তুমি কি সেটা জানো? তুমি কি কতটুকু কাজ করেছো? জনগণ তোমার উপরে কতটুকু খুশি, কতটুকু জনগণকে তুমি দিতে পেরেছো? সত্যিকার অর্থে তুমি যে চেয়ারম্যান হয়েছ, 5 কোটি টাকা খরচ করলো, 10 কোটি টাকা খরচ করেছো, তুমি কি এটা মানুষের সেবার জন্য করেছো, না আবার এটা তুমি আবার নিয়ে আসবা ফিডব্যাক, টাকা নিয়ে আসবা? সেগুলো কিন্তু কেউ করে না, এটা নিয়ে কোনো আলোচনা হয় না, কিন্তু এটা করা উচিত। জনগণের টাকা লুটপাটের এই তন্ত্র অবশ্যই বন্ধ করতে হবে। এটা বন্ধ করতেই হবে। যদি এটা বুঝতে ভুল করে
জনগণ কিন্তু বসে থাকবে না। ধন্যবাদ। আমি এই কথাগুলির সাথে একসাথে আমি বলতে চাই, জনগণের টাকা লুটপাট বন্ধ করতে হবে। আমরা উই আর উইথ ইউ। আর যেটা বললেন স্থানীয় সরকার নির্বাচন, একটা হলো এত সুন্দর নির্বাচন এবারের হয়েছে যে কোনো একটা মানুষ মারা গেছে, এটা আমরা শুনি নাই এবারের নির্বাচনটা। তো ওদের ইয়েতে নিয়ন্ত্রণেই তো আবার স্থানীয় সরকার নির্বাচন হবে এবং কঠোর আইনের মাধ্যমে হবে। কিন্তু তারপরেও যদি কিছু হয়ে যায়, আমি ওদিন সেক্রেটারিয়েটে ঢুকে আমি দেখেছি সবগুলা সেক্রেটারি সবাই ততষ্ট। আমি বলেছি বৃহস্পতিবারে গিয়ে সবাইকে এইভাবে অ্যাভেলেবেল পাবো। সর্বত্র একটা পরিবর্তন আসছে, সবখানে একটা কিচ্ছুতা আসতেছে, সবখানে একটা জবাবদিহিতা ইয়েটা মানে ভীতি আসছে। সবাই আবার গদি হারানোর, মন্ত্রিত্ব হারানোর ভিত্তিতেও চলে আসছে। আপনি মনে করেন কি সেই স্থানীয় সরকারের সেই চুনুপুটিদের এভাবে রক্ষা পাবে? আল্লাহ কি ভয় পাবে আপনাকে? আমাকে ভয় পাবে না, আমাকে ভয় পাবে না। জনগণকে এমন ভাবে ভয় পেতে হবে, ভয় করতে হবে, দলের নেতৃত্বকে ভয় পেতে হবে। তো তাহলে যদি হয় ধরেন জামাতের কেউ করেছে তো আমাদের দল আছে, আমাদের দলের কেউ করেছে জামাত আছে, এই জন্যই তো আমরা একটা শক্তিশালী বিরোধী দল চাই। সেটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং শক্তি। তা আমরা মনে করি যদি আমরা গণতন্ত্রকে প্রিভেল করায় ফেলতে পারি তাহলে কিন্তু কেউই স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। গণতন্ত্র না থাকলেই ওইটা বেশি হবে। গণতন্ত্র নিয়ে জনগণের মনে যেন ভীতিটা না থাকে, গণতন্ত্র যে তাদের উন্নয়ন এটা বোঝানো, এটা প্রমাণ করতে হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামীম হায়দার এবং মিস রাশেদা বেগম হীরা, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ রাষ্ট্র নির্মাণের কথা, এবং এই অন্তর্ভুক্তি সকল অর্থে দরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দরকার, রাজনীতিতে, অর্থনীতিতে, উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার, এবং জনগণের সিংহভাগ হচ্ছেন নারী। তাদেরকে পেছনে ফেলে আসলে এই উন্নয়ন আপনি নিশ্চিত করতে পারবেন না, হয়তো সাময়িকভাবে পারবেন, কিন্তু সেটাকে টেকসই করা যাবে না। কাজে এই জায়গাটাতে মনোযোগ দিতে হবে এবং নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করবার যে অন্যান্য উপাদানগুলো আছে, প্রাতিষ্ঠানিকভাবে যে ভিতগুলো, গণতন্ত্রের ভিতগুলো, সেগুলোকে শক্তিশালী করা দরকার। গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলোকে সবল করা দরকার, সক্রিয় করা দরকার। ভারসাম্য প্রতিষ্ঠা, অর্থাৎ চেকস অ্যান্ড ব্যালেন্স, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি নিশ্চিত করা দরকার। এবং আমাদের সংসদের ক্ষেত্রে এটি প্রতিটি সংসদ সদস্যদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার যে সংসদ আসলে আইন প্রণয়নের জায়গা, নীতি প্রণয়নের জায়গা, এবং সেটাই তাদের মুখ্য বিষয়। স্থানীয় সরকারের কথা আলোচনা হচ্ছে, স্থানীয় সরকারকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দেওয়া দরকার। সব মিলিয়ে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের মনস্তত্ত্বে এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা দরকার, এবং এটাই হচ্ছে আমরা অনেক সংস্কার নিয়ে কথা বলি, এই সংস্কারটি সবচেয়ে বেশি জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।